আমি তখনও জানি না যে হুম, লিড হুম, হিরোইন। বলছে, "তুমি হিরোইন, লিড হিরোইন। হুম, হুম, তোমার অপোজিটে বুম্বাদা কাজ করবে।" আর প্রসেনজিৎ বলছে, "ওকে কি শেখানো? গানগুলো তো ওই গেয়েছে।" ও তখন বুম্বাদা একদম অবাক হয়ে গেল, "তুই গানগুলো গেয়েছিস? এই তুই গানে থাক, তুই অভিনয় করিস না। তোর তো গানই সবচেয়ে ভালো।" আমি বলছি, "আমি তো গানেই রয়েছি। এখানে তো হঠাৎ করে এসে গেছি।" সেখান থেকেই তোমার ওই মালাবদল ছবি মালাবদল আমার খুব যেখানে সাকসেস। যেকোনো সাকসেস প্রজেক্টে প্রচুর বাধা আসে। হুম, যে প্রজেক্টে তোমার বাধা আসবে না, সেটাতে তুমি সাকসেস হতে পারবে না। এটা আমি জীবনে এক্সপেরিয়েন্স আমার। এহসাস প্যার করতে এরকম বাধা সাংঘাতিক। আমি ডিপ্রেশনে হুম, চলে গেছিলাম বোম্বেতে। হুম, যে স্পন্সররা এত দেরি করছে, দেরি এই করছে করছে, হচ্ছে না, এই করছে। মানে এরকম একটা আর মানুষ সিঙ্গার বলো, আর্টিস্ট বলো, যেকোনো কাজের লোকেরাই যদি একটু কাজ দেরি হয় না, আমরা খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে হুম, যাই। এই না যে আমাকে সাকসেস পেতে হবে, এক্ষুনি পেতে হবে। এখনকার যে হুম, সিঙ্গাররা তাড়াতাড়ি সাকসেস পেতে হবে। হ্যাঁ আমি যাই গাই না কেন সাকসেস পেয়ে যাই এবং তাড়াতাড়ি। গানগুলো ওই জন্য ওইভাবেই চুজ করা হয়। হ্যাঁ, হ্যাঁ, ধুম ধাড়াক্কা হলো, হুম, একবারে একটু নাম হয়ে গেল, কিছু বিদেশ শো হলো, কিছু হুম। ভালো এই হলো, তারপর ব্যাস শেষ। চাঁদ इधर ना ना लगता है डर, जा इधर ना ना लगता है डर, अरे डरने की इसमें क्या बात है, देखो हंसी क्या रात है, इसमें हंसी मुलाकात है। ওয়েলকাম টু মন চায় আড্ডা। আমি সুস্মিতা। আর আমাদের সঙ্গে আজ রয়েছেন এমন একজন যার বিচরণ অভিনয় জগৎ থেকে সঙ্গীত জগৎ। যার অভিনয়ের জীবনটাই শুরু হয়েছে বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর অন্যদিকে সঙ্গীত জগতে তিনি কাজ করেছেন কুমার শানু, রূপকুমার রাঠোর, জাভেদ আলীর মতো স্বনামধন্য সব শিল্পীদের সঙ্গে। তিনি প্লেব্যাক সিঙ্গিং এর পাশাপাশি ৮০০-রও বেশি অ্যালবামে কাজ করেছেন। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পারফর্ম করেছেন। বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, পেয়েছেন বহু সম্মান। চলুন তার এই স্বপ্ন পূরণের গল্পটা আমরা শুনে নিই। আলাপ করে নিই আমাদের আজকের স্পেশাল গেস্ট গজল সিঙ্গার জেনিফা রায়ের সঙ্গে। জেনিফা, নমস্কার, তোমাকে নমস্কার, আমাদের মন চায় আড্ডাতে স্বাগত। নমস্কার। হ্যাঁ, কেমন আছো বলো? খুব ভালো। তুমি ভালো আছো? একদম। একদম। আমি না তোমাকে যখনই দেখছি আমি ভাবছি যে একটা মানুষের মধ্যে এত প্রতিভা কি করে থাকতে পারে? কি করে সামলাও তুমি এত কিছু? অভিনয়, গান, লেখা? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয় না ছোটবেলা থেকে আ মানে আমি তো বলব ৮ বছর বয়স থেকে আমি শুরু করি। বাবা, আ মা দুজনেই সিঙ্গার, বাপি রায়, শিখা রায়। এবং একটা ঘরে মা রেয়াজ করছে, একটা ঘরে বাবা রেয়াজ করছে। এই সকালবেলা থেকেই আমার শুনে, শুনে বড় হুম, হওয়া। তারপর বাবার মিউজিশিয়ানরা আসতেন, তারা রিহার্সাল করতেন, বাবার সাথে হাত ধরে হুম, আমার শো করা। তো এই করতে, করতে কি অনেক রকম মাথায় অনেক কিছু আসতো। যেমন আমি ছোটবেলায় অনেক সময় কবিতা লিখতে, লিখতে যখন ১ম আমার 'সজনী' অ্যালবাম হয়, সেখানে আমি একটা গান লিখেছিলাম। এবং সেটা আমি সুর নিজেই করেছিলাম। যেটা আমার বাবা ভাবতেই পারেনি যে এইটুকু বয়সে কি করে সে সুর করতে পারে। তা আমি তখনও ক্লাসিক্যাল শিখিনি যখন আমি শুরু করি। আমার অ্যালবাম হয়ে যাওয়ার পর একটা গজল অ্যালবাম হয়ে যাওয়ার পর আমি ক্লাসিক্যাল শেখা শুরু করি। তা এটা আমার গড গিফটেড মানে দেবী মা আর শিব ঠাকুরের কৃপা হুম। যে আমাকে হয়তো সিঙ্গার বানিয়ে এখানে পাঠিয়েছিলেন শুরু থেকে গড গিফটেড। তা তারপর থেকে আমি বাবার সাথে শো করা স্টার্ট করি। তারপরে ধীরে, ধীরে তো আমার ইন্ডাস্ট্রিতে যাওয়া। এই যে তোমার গান শেখার কথা তুমি বলছিলে, হুম। একদম ছোট্টবেলায় বাবা-মার কাছ থেকেই তোমার ১ম শেখাটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবা না শুরুতে ভাবতে পারছিল না যে আমি গান গাইবো। গানের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। শুধু খেলছি, এই করছি, হুম, ঘুরছি, বেড়াচ্ছি। প্রচুর বান্ধবী ছিল হুম, তখন। ১৩ জন মতো বান্ধবী, তাদের সাথে ঘোরা বেড়ানো। তা বাবা খুব মানে দুঃখে ছিল যে মেয়ের কোনো ইন্টারেস্ট নেই গানের প্রতি কেন? তো হঠাৎ আমাদের বান্ধবীদের মধ্যে ২৫শে বৈশাখ একটা শো হবে। তা ২৫শে বৈশাখ শো হবে, তারা কেউ নাটক করছে, কেউ গান গাইছে এরকম। তা তাদের একটা উদ্বোধনী সঙ্গীত এরকম হবে, সবাই মিলে গাইবে। তা সবাই রিহার্সাল করছে। তা আমি বলছি, "কিরে তোদের কাউকে দেখা যাচ্ছে না?" বলছে, "জানিস না আমরা তো ২৫শে বৈশাখ এরম করব।" তা আমি বলছি, "তাহলে তো আমিও তোদের সাথে যোগ হুম, দেবো।" মানে হুম, একটা হুজুকের হুম, মধ্যে। তা আমি যখন বলছি, "আমাদের তো ১ সপ্তাহ ধরে গান তোলা হয়ে গেছে। তুই আবার এখন এই গানটা তুলবি কি করে? আমাদের তো হয়ে গেছে অলরেডি।"
তা আমি তখন পলি দি ছিলেন, উনি হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তা উনি এসে, আমি যখন ওর কাছে গেলাম আমি বললাম যে আমিও তো ওদের সাথে গাইবো। বলছে যে আমরা তো ১ সপ্তাহ ধরে তুলেছি হুম, ওদের গানটা। এখন তুই যদি ওর মধ্যে ঢুক, তুই আলাদা করে গান করতে পারিস। আমি বলছি না, না, আমি ওদের সাথেই গাইবো। হয় না একটা হ্যাঁ, বন্ধুদের হ্যাঁ, সাথেই বন্ধুদের গাইবো। সাথে। তা আমি যখন বসে আমি যে, তুমি গাও না, আমি ঠিক শুনে নেবো, দেখে নেবো। তা ওরা বিশ্বাস করছিল। ঠিক আছে, আমি এই গানটা তো আমার মনে আছে, আগুনের পরশমণি। হুম, তা সেটা কারণ ওরা প্রদীপ নিয়ে, মানে ফলস যে হুম, প্রদীপ নিয়ে ওরা করবে। তো সেটা যখন আমাকে শোনায়, আমি ওর সাথে সাথে পুরো গানটা গেয়ে দিই এবং ওরা পুরো মানে স্টান্ট হয়ে যায় যে, যে গানটা আমরা ১ সপ্তাহে তুলেছি সেই গানটা ও এই ৫-১০ মিনিটে কি করে তুললো। হুম, তখন আমাকে পলিদি বলে, তুই এইভাবে গাইবি না, তোর তো রক্তে আছে, কারণ ওরা জানে হ্যাঁ, হ্যাঁ, পাড়ায়, তো তুই আলাদা গাইবি। হুম, তা আলাদা করে আমার বড় আশা করে এসেছিল, কাছে ডেকে এলো, তা আমাকে তুলিয়েছিল। বাবা বিশ্বাসই করতে পারছিল না যে আমি গান গাইছি হুম, ওখানে। বলছে ও তো হারমোনিয়ামের দিকেই ঝোঁকে না, হারমোনিয়ামে করে না, কি করে গাইবে? তো যখন বাবা শুনলো যে এরম আমি শুনে শুনে তুলে তুলে গান হুম, গাইতে হুম, পারে, আমার একটা এটা একটা প্রতিভা ভগবান দিয়েছে। হুম, তারপর থেকে বাবা আমাকে বলল, তুই হারমোনিয়ামে শিখবি। শিখতে হবে। কিন্তু আমি হারমোনিয়ামের প্রতি বাচ্চা ছিলাম না, হুম, হারমোনিয়ামে ওই একটা বন্ধন আমার কাছে লাগতো, যেটা হুম, একটা করতেই হবে, এটা কিরকম জানি একটা হুম, কিরম লাগছিল। বাবা যখন বুঝলো যে ওর ক্লাসিক্যালে খুব একটা এখন মন নেই, কারণ বাচ্চা মন তো হুম, খুব একটা ও বেশি করতে পারবে না। ওকে মাইক ধরিয়ে দিলে ও ইন্টারেস্ট পেয়ে যাবে। হুম, হুম, তখন আমাকে রিহার্সালে মাইক ধরালো। হ্যাঁ, আর আমিও একটা করে ২টো ৪টে করে গান তুলতাম হ্যাঁ, আর রিহার্সালে গাইতাম। গাই আর সবাই মানে ভাবতো যে কি করে সে তুলছে, যে ক্লাসিক্যাল জানে না, হুম, কিছু না। তো এটা আমার গড গিফটেড ছিল। মানে ছোট থেকে এইভাবেই আমার ১ম হাতে খড়ি শেখাটা। ১ম শেখাটা। তারপর তুমি ক্লাসিক্যাল আস্তে, আস্তে শিখতে তারপরে শুরু আমি করো। শান্তাদা বলে একজন আছেন বয়স্ক, হুম, উনি এসে আমাকে মেন বেসিকটা শেখালেন। তারপরে উস্তাদ মাশকুর আলী খানজি, ওনার কাছ থেকে আমি শিখেছি। উস্তাদ নাসির খানজি, ওনার কাছ থেকে। তারপর যখন আমি গজলে গেলাম, গজলে নওশাদ আলীজি, আরশাদ আলীজি, ডক্টর জামিল হায়দার সাদ, ওনাদের একটা প্রজেক্ট হচ্ছিল, সুফি অ্যালবাম, হুম, মেলোডিস্কো হচ্ছিল। আমি তখন অনেক ছোট, ১৩-১৪ বছর বয়স, তখন আমি গেছি। তা বলছে, लेडीज सिंगर आ गई? बोला हाँ आ गई, वहां बैठी है। बोले ये बच्ची क्या गाएगी? बोले नहीं नहीं, बहुत अच्छी गाते हैं, हम लोग देखे हैं, सरस सदन में शो हुआ था। হুম, তো আচ্ছা ঠিক আছে। তো পিলা দে বলে আমার একটা সোলো সং ছিল, তা সেটা যখন আমি গাই, হুম, এক টেকে আমার এটা হয়। এবং হ্যাঁ, নওশাদজি তখনই বলেছে যে তোমার প্রোনাউন্সিয়েশন এত ভালো, তুমি হুম, তোমার ক্যাচ করার এটা আছে, যে যে আলফাজ মানে যে আলফা ওয়ার্ডটা হুম, বলছি উর্দু, হুম, সঙ্গে সঙ্গে তুমি সেইটাই শুনে সম্পূর্ণ সেরমই করে দিচ্ছ। হুম, তো এটা খুব ভালো, তুমি গজল মে যাও, হুম। তোমারে লিয়ে গজল সুইটেবল হ্যায়। হ্যাঁ, তো গজলে তো ওই তখন আলফাজ হ্যাঁ, হুম, তো एखनो नौशाद जी बोले जी पहली बार जब जेनेवा आई थी, इतनी छोटी सी बच्ची, एक ही वर्ड मुझे बोला था कि नौशाद जी मुझे उर्दू नहीं आती। लेकिन आज भी उर्दू में इतना माहिर है। তো ওনারা আমাকে ট্রেন করেন হুম, যে তোমাকে উর্দু লেখাপড়া এখন শিখতে হবে না। এখন তুমি বলা শেখো। হুম, এখন যেটা মানে গানের দরকার, তোমার এখন গানের জন্য বলা দরকার। হুম, হুম, এখন তুমি লেখাপড়া শিখতে গেলে টাইম লেগে হুম, যাবে। যেটা লেখা আছে তোমার, তুমি ১ম এ গজল অ্যালবাম করো। হুম, গজল এবং খুব টাফ করো। যে গজল অ্যালবামটা তুমি করে অনেক কিছু শিখতে পারবে। হুম, এবং ডক্টর জামিল হায়দার সাদকে বললে যে আপনার তো কালাম জার্মানিতে হিট, তা সেই কালাম থেকে আমরা নেব হুম, ৮টা গজল। সেই হুম, আরশ আমার ১ম গজল অ্যালবাম। একদম। আর প্রচন্ড টাফ উর্দু ছিল এবং সেটা আমরা ফাইন্যান্সার ঠিকঠাক করে ওটাকে হুম, করি এবং সত্যি ওই গজল অ্যালবাম থেকে আমি অনেক কিছু শিখতে পারি। সত্যি আর কি সুন্দর গান। শুনবো নাকি ২ লাইন? হ্যাঁ, একটা খুব ভালো, আর সেরা আমার যেটা ভালো লাগে হুম, इज़हार गम है आँसू, खुश हूँ तो चार आँसू। इज़हार गम है आँसू, खुश हूँ तो चार आँसू। आँखों की सादगी में है बेशुमार आँसू। इज़हार गम है आँसू, खुश हूँ तो चार आँसू।
মানে অপূর্ব। কান্নার উপরে যখন আমরা একদম। খুশি প্রকট করি তখনও আমাদের চোখ দিয়ে জল জল বেরোয়, আসে। আর যখন দুঃখ হয় তখনও জল আসে। এই কথাগুলোই তো মানে আজ একেবারে জামিল জি সেই আমাদের মধ্যে নেই, 2024-এ মারা গেছেন। মানে ওনার যত আমি কালাম গেয়েছি, মানে সাংঘাতিক, মানে অনেক কিছু উনি শিখেছি, এবং তারপরে উনি বাড়িতে আসতেন সপ্তাহে 1 দিন করে আমাকে উর্দু শেখানোর জন্য। হ্যাঁ, না হলে তো তুমি ফিল করতে না, পারবে না, না, না? হুম, এটা কি ওয়ার্ড, এটার হুম, মানেটা কি? কিভাবে তুমি গজল শোতে যখন বসবে, আশার কি জিনিস, আলফাজ, হুম, তারপর তালাফুজ, যে আমরা প্রোনাউনসিয়েশন কে উর্দুতে হুম, তালাফুজ বলি। হুম, এই জিনিসগুলো খাব, খায়ের, হুম, গায়েব, হ্যাঁ, এই হ্যাঁ, যে এখান থেকে বলা, বলা। হুম, 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 খাইশ, এগুলো। তো তারপর কতে অনেক ব্যাপার আছে, করিব, হুম, করিব হবে না, করিব, হুম, এখান থেকে। এখান থেকে। হ্যাঁ, হুম। তো এইসব জিনিসগুলো আমাকে জামেলজি অনেক শিখিয়েছেন। এইভাবেই তোমার গজলের প্রতি গজলের ভালোবাসাটা। প্রতি ভালোবাসা হ্যাঁ, শুরু কারণ হলো। না হলে যখন সাধারণত বাচ্চারা গান শিখতে শুরু করে, হ্যাঁ, শুরুতেই গজলের দিকে যাচ্ছে না, এরকম তো কারণ একটা গজলে অনেক টাইম লাগে হুম, নাম হতে। হুম, এবং বেগম বেগম আক্তার জি বলেছিলেন যে গজল এমন একটা সাবজেক্ট যে 20 বছর বয়সে যে সম্মান তুমি পাবে, 80 বছর বয়সে সেই সম্মান তোমার থাকবে। এবং হুম, হয়তো একটু স্লো এগোবে ধীরে ধীরে, কিন্তু হুম, তুমি একটা আইকনিক জায়গায় পৌঁছবে, যে হুম। জায়গা কেউ নিতে পারবে না। আরেকটা তো গেল তোমার গানের জগৎ, আরো সেই শোনার বাকি আছে। হ্যাঁ, তোমার অভিনয়ে আসাটা বলো। যেমন তোমার সংগীত জগৎ রয়েছে, তোমার একদম, অভিনয় জগৎও রয়েছে। একদম। সেই অ্যাক্টিং এ আসার মানে গল্পটা। এটা একটা মিরাকেল আমার লাইফে, কারণ আমি কিন্তু অ্যাক্টিং করতে যাইনি ওই হুম, ছবিতে, গান গাইতে গেছিলাম। সামনে সাগর অথৈ সাগর, সামনে আকাশ ঝাপসা আকাশ, এ কোন সুখের নেশা মেশা, যে কটা গান আমি গেয়েছি। তা সেই গানের জন্য আমাকে প্রডিউসার ডেকেছিলেন এবং বললেন যে আমার সজনী খুব ভালো লাগে, তো সজনী অ্যালবামটা ভালো লাগার জন্য ওরা বলে, "এই মেয়েটাকে ডাকো, হুম, তাহলে আমাদের ছবিতে যদি পারে তাহলে একটা হুম, দুটো গান গাইবে।" হুম, তখন মোটে একটা কি দুটো গান গাওয়ারই ওদের ছিল। হুম, তা আমি যখন, আমার মনে আছে, লেদারের জ্যাকেট পরে, লেদারের প্যান্ট পরে, আমার চুল এরকমই বড়, আমি যাই, এবং আমাকে দেখেই সব ওখানে ইউনিট ছিল। হুম, হুম, আমি খুব ভয়ে ছিলাম যে আমি জানি না হুম, ছবিতে ১ম গান হুম, পাবো কিনা, হুম, চান্স, এরকম একটা ব্যাপার ছিল। তা যখন যাই সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে রাজ আমার অনেকক্ষণ তাকিয়ে দেখে বলে, "আচ্ছা বসো।" তো বসি। রাজেন জি আছেন, আরো অনেকে প্রোডিউসার, ৪-৫ জন প্রোডিউসার ছিলেন, ওরা একসাথে করেছিলেন। তো বলল, "আবির দা, আবির মুখার্জি মিউজিক হুম, ডিরেক্টর, এই ছবিতে তোমাকে গানের জন্য বলা হয়েছে।" এই। তো বসে রয়েছি, এদের সব কথাবার্তা হচ্ছে। হঠাৎ রাজ আর প্রোডিউসার, রাজ বলল, "একটু বাইরে আসবেন? কথা বলবো।" তা হুম, ওরা সব বাইরে কি কথা বলল, এসে বলল, "তোমার সাথে একটু কথা আছে।" আমি বললাম, "কি কথা বল?" তখন রাজ বলল যে, হুম, উম "এই ছবিতে আমরা হিরোইন খুঁজছি। হুম, একদম মিষ্টি একটা চরিত্র, রূপসার। তো উম আমরা একদম যে হিরোইন যারা কাজ করছে তাদের মানাবে না। হুম, কারণ একদম বাচ্চা হিরোইন চাই। হুম, হুম, তা বাচ্চা হিরোইন এখন সেরকম আমার চোখে লাগেনি সেরকম কেউ। তোমাকে দেখে আমি বুঝেছি এই রূপসা, একদম রূপসার সাথে যাচ্ছে। তুমি অ্যাক্টিং করবে ছবিতে?" আমি বললাম, "রূপসা ক্যারেক্টার মানে এখানে কি, কি আমার রোল কি আছে?" আমি তখনও জানি না যে হুম, লিড হুম, হিরোইন। বলছে, "তুমি হিরোইন, লিড হিরোইন। হুম, তোমার অপোজিটে বুম্বাদা কাজ করবে।" প্রসেনজিৎ? হ্যাঁ। আর তুমি তো গান গাও, সুতরাং তুমি যখন গানের এক্সপ্রেশনটা যখন ফেসে আনবে, ওটাই অ্যাক্টিং। হুম, আর তুমি গান অভিনয় দুটোই একসাথে করো, তুমি ভালো এক্সপোজার পাবে। তা তুমি যদি বলো আমি ওয়ার্কশপ করে নেবো, তোমাকে আমি করিয়ে নেবো, কোনো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা নেই। তা আমার তো খুব, আমি তো চিন্তাই করতে পারছিলাম না যে আমি গেলাম গান গাইতে, আমাকে অভিনয় গান দুটোতেই হ্যাঁ, কারণ তার আগে সাইন তোমার করলো। মাথাতে অভিনয় একদম ছিলই না। ছিলই না। হুম, আমি তো গান গাইতেই ওরা গানের জন্য ডেকেছে। তারপর আমি ভাবছি যে এটা কি হলো? আমি যখন ফিরছি তখন চিন্তা করছি যে সত্যি আমাকে নিলো হুম, নাকি আবার পরে চেঞ্জ করে দেবে, কি করে দেবে এসব। তারপর তো আমার রিহার্সাল শুরু হলো। রাজ বলল, "এই ডায়ালগটা বলো দেখি।" তারপরে এই ডায়ালগটা আমার একদম না, বলছে, "তুমি তোমার বান্ধবীর সাথে কি করে কথা বলো? তোমার এখানে অনেক বান্ধবী আছে এই ছবিতে।" হুম, আমি বললাম, "নরমাল ন্যাচারাল যেরমভাবে কথা বলি সেইটাই বলবে তুমি।" হুম, হ্যাঁ, এমনকি বুম্বাদার সাথে তুই তুকারি করে আমার কথা হয়েছে, যেহেতু আমরা ছোটবেলার থেকে বড় হয়েছি ওখানে দেখাচ্ছে। হুম, তা সেখানে বুম্বাদার সাথেও যখন, যে তুই একদম পাগল, তোকে হুম, না, তুই রাঁচির টিকিটটা দিচ্ছি, ঘুরে আয়। হুম, হুম, এই যে একদম মানে কোনো অভিনয় না, একদম ন্যাচারাল। হুম, তো এই ন্যাচারালিটিটা আমি করেছিলাম বলে যখন ছবিটা রিলিজ হয় তখন মানে পুরো ডিস্ট্রিবিউটর পাড়ায় এটা মানে পুরো একটা চাউর হয়ে যায় যে
নতুন হিরোইন, এটা নতুন মেয়ে বোঝাই যাচ্ছে না। আর হুম। রাজেরও অনেক মানে ছিল, প্রচুর মানে আমাকে খাটিয়েছে, চোখ তোলো, চোখ নামাও, এদিকে তাকাও, এই জিনিসগুলো, হুম। কারণ তখন তো ক্যামেরা নেওয়ার তো সেরকম কোনো না, এক্সপিরিয়েন্সই ছিল না। হ্যাঁ। আর বুম্বাদা তো প্রচুর হেল্প করেছিল, যে ব্যাস 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 এইটুকু দাঁড়াও, ব্যাস এখান থেকে এগিয়েও না, মানে খুব আমাকে তুই তুই করতো, আমাকে খুব ভালোবাসতো বোনের মতো। এবং যখন আমরা গানের শুটিং করি তখন বুম্বাদা রাজকে বলে, রাজ জেনিভাকে ভালো করে শিখিয়ে দাও এইগুলো ওয়ার্ডগুলো, নাহলে কিন্তু বারবার এনজি হবে। বলছে ওকে কি শেখানো, গানগুলো তো ওই গেয়েছে। ও তখন বুম্বাদ একদম অবাক হয়ে গেছে, তুই গানগুলো গেয়েছিস, এই তুই গানে থাক, তুই অভিনয় করিস না, তোর তো গানই সবচেয়ে ভালো। আমি বলছি, আমি তো গানেই রয়েছি, এখানে তো হঠাৎ করে এসে গেছি। সেখান থেকেই তোমার ওই মালাবদল ছবি, মালাবদল আমার যেখানে খুব সাকসেস, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে গানটাকে নিয়ে আমি এগিয়েছিলাম, হুম, সে গানটা সাকসেস আজ। হুম, এত রিল হ্যাঁ, মানে সামনে সাগর, অথৈ সাগর, পুলক বন্দ্যোপাধ্যায়, স্বর্গীয় পুলক হুম, বন্দ্যোপাধ্যায় লেখা, আবির মুখার্জির খুব সুর, মিষ্টি এত গান, ভালো খুব মিষ্টি গানটা গান। হয়েছে, যে পুলকদার হাতে সরস্বতী ছিল, মানে উনি যেটা লিখছেন হিট। হুম, আর তখন লাস্ট কিন্তু কমার্শিয়াল ফিল্ম ওনার ওটাই লেখা, হুম, তারপরে উনি একটা ডিভোশনাল লিখেছিলেন, তারপরে উনি মারা যান। তা আমি খুব লাকি যে ওনার ওনার কথায় কথায় গাইতে গাইতে পেরেছি। পেরেছো, হুম। হ্যাঁ। আর সত্যি একটা ছবিতে নিজের লিপে নিজেরই গান, হ্যাঁ, মানে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। অদ্ভুত ব্যাপার, এটা এরপরে তো বিরাট তোমার ব্রেক। একদম বিরাট ব্রেক একটা, সেখানে তুমি কুমার শানুর মতো শানুদার একজন সাথে আমার ডুয়েট, গায়কের সাথে ডুয়েট আমার গাইছো। অপোজিটে প্রসেনজিৎ দা, মানে আমার মায়ের একদম রোল সুমিত্রা দেবী, মাসির রোল রুমা গো ঠাকুর, তো মানে সব ইন্ডাস্ট্রির লিজেন্ডস, সব এক একজন, একদম মানে হ্যাঁ, বিশাল 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 মানে মানুষদের সঙ্গে হ্যাঁ একসঙ্গে তাদের। একটা আর ছবিতে কাজ। আমি একা শুধু লিজেন্ড, মানে এত লিজেন্ডস এর মধ্যে আমি একা তুমি সে নতুন, নবাগতা। হুম, একদম বাচ্চা হুম, তখন। সবাই মিলে আমাকে হেল্প করেছে ওখানে। খুব ওখানে মা সুমিত্রা দেবী ভীষণ ভালোবাসতেন আমার, আমার বার্থডেতে অনেকবার এসেছেন। তা দারুণ উনি একটা এক্সপেরিয়েন্স। অনেকবার আমাকে খুব হেল্প করেছে, এই তুই এইভাবে কর, এইভাবে কর, সেভাবে কর, সব সময় এরপরেও সবাই। তো বহু ছবিতে তুমি ৫০টারও বেশি ছবিতে তুমি হ্যাঁ, আমি প্লেব্যাক প্লেব্যাক করেছো, করেছি, হ্যাঁ, হ্যাঁ। 50 র ওপর। মানে হুম, প্রচুর ফিল্মে, তো অর্ধেক তো আমি নামই জানি না। হুম, প্রোডাকশন 1, প্রোডাকশন বিভিন্ন 2 ভাষায়। করে প্রচুর। হুম, তারপরে অ্যালবাম করেছি আমি ভোজপুরিতে, পাঞ্জাবিতে, হুম। প্রচুর তুমি ভাষায়। অমিয়াতেও করেছো। অ্যাসামিজ ফিল্ম অ্যাসামিস করেছি ফিল্ম আমি, করেছো। হুম, সাঁওতালি ফিল্ম করেছি হ্যাঁ। আমি। সাঁওতালি ফিল্ম আমি শেয়ার করি না, কারণ সাঁওতালি ফিল্ম একটা এমন অদ্ভুত, যে আমাকে দেখে সবাই না হাসে, সেই জন্য আমি অনেক সময়, তবে মানে সাঁওতালি মেকআপটা ফিল্ম, এমন ছিল বলে। হ্যাঁ, হুম, অ্যাকচুয়ালি মেকআপ এর জন্য মানে খোঁপা বাঁধা সবসময়, শাড়ি পরা, হাতে হুম, কলসি, হুম, এরকম একটা হুম। মিষ্টি একটা ময়নার হ্যাঁ, ক্যারেক্টার। হ্যাঁ। এবং লক্ষণ মুর্মু আমার অপোজিটে। এই ছবিটা আমাকে বিজয় রায় দিয়েছিলেন, জার্নালিস্ট প্রেসিডেন্ট হুম, বিজয় রায়, হুম, খুব মারা গেছেন। উনি বলেছিলেন, জেনিভা তুমি এই ছবিটা করো, হুম, যোগিনের সাথে আমার কথা হয়েছে, যোগিন তোমাকে খুব পছন্দ করছে, বলছে যে ও যদি করে এই ছবিটা, ইতিহাস ওর নাম যাবে। কারণ সিধু কানু সাঁওতালি বিদ্রোহের পরে কিন্তু ও, এই প্রথম কিন্তু 3 ঘন্টার কালারিং ফিল্ম, হুম, হুম। যেটা সাঁওতালিদের সাঁওতালি হয়েছে, ভাষায় হচ্ছে। সুপার ডুপার হিট হয়েছিল। হুম, এবং আমি যখন হলে যাই, মানে চিন্তা করা যায়, পুরো হল ভর্তি, এবং তারা সব মানে ফেটে পড়ছে, সব মানে আমাকে দেখার জন্য, হুম, করার জন্য, যে সাঁওতালিরাই ছিল সব। এবং তারা ভাবতেই পারেনি যে এরকম একজন সাঁওতালি ছবি করবে, এটা আমার কাছে একটা মিরাকেল। এবং ওখানে না, মানে যেটা বলছি আমি সেটাই ক্যাচ করছে, আলাদা করে ডাবিং করেনি ওরা। আচ্ছা। ওরা ভীষণ মানে চ্যালেঞ্জিং হুম, ছিল। খুবই আমাকে চ্যালেঞ্জিং। যোগিন্দা বলল, জেনেভা আলাদা করে কোনো ডাব হবে না, হুম, সুতরাং তুমি যেটা বলছো হুম। ওটাই কিন্তু ক্যামেরায় ক্যাচ ফাইনাল হবে যাবে। এবং হুম, ওটাই ফাইনাল ফাইনাল টেক, যাবে, হ্যাঁ। সুতরাং তুমি খুব দেখে শুনে কাট। আর টোটালি তামিলের সাথে মিল, কোনো রকম কোনো ভাষাটা, তবুও অ্যাসামিস ডাবিং বাংলার সাথে হয়েছে একটু, পরে, হ্যাঁ। অ্যাসামিসে তাও আমাদের বাংলার সাথে অনেক মিল, কিন্তু সাঁওতালির সাথে কোনো মিল নেই, একটু হুম, তামিলের সাথে মিল আছে। তা যেভাবে হোক আমি করেছি। আর যেভাবে আমি প্রনাউন্সিয়েশন বলেছি, আমার তো এমনি ক্যাচিং পাওয়ার হ্যাঁ, সাংঘাতিক, হ্যাঁ, হ্যাঁ। প্রনাউন্সিয়েশন নাও, যেভাবে আমি বলেছি একদম সেটাই ক্যাচ, আর সেটাই টেক। মানে হুম, সেটাই হুম। ঠিক হয়েছে, সেটাই হয়েছে। তুমি তো বিভিন্ন ভাষায় তুমি গান হ্যাঁ, করেছো। আমি ফার্সিতে করেছি, হুম, এবং আরবিতে করব খুব হুম। তাড়াতাড়ি। ওরা মোটামুটি উর্দু তো শিখেছো? ফার্সিটাতে একটু অসুবিধা হচ্ছে না? না, করতে ফার্সি পারছো? উর্দুর সাথেই ম্যাচ মিল আছে। অনেকটা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু স্টাফ আছে বেশি হচ্ছে আরবি। আচ্ছা। আরবি খুব টাফ। হুম, হুম, আরবি বেশিরভাগই গলার এখান থেকে বলার ব্যাপার হুম, আছে। হুম, হুম, আর অনেক ছোট জিনিস আছে যেগুলো খুব টাফ। মানে হুম, ওটা করতে গেলে একেকটা সেন্টেন্স খুব ভালো করে মানে অবজার্ভ না করে, খুব ভালো করে না শিখলে আরবি করা খুব মুশকিল। তো আমরা আরবি ২ টো গান সিলেক্ট করেছি।
হুম, লিখছেন হুম। ওখানে। আমার দুবাইতে প্রচুর শো আমি করি, বিদেশে তো প্রচুর হ্যাঁ, শো, তুমি তো দেশে বিদেশে প্রচুর শো করেছো। প্রচুর মানে শো। কোথায়, কোথায় করার মানে মোটামুটি আমার অভিজ্ঞতা হয়েছে? আমি স্টার্ট করি, আমার ১ম হয় ঢাকা থেকে। হুম, ঢাকার পর থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, মরিশাস, ইসরায়েল, অস্ট্রেলিয়া, তারপরে ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপরে প্রচুর, আরো অনেক। দুবাইতে প্রচুর। সবচেয়ে বেশি। সবচাইতে বেশি দুবাইতে। দুবাইতে হ্যাঁ। ২০০৮ থেকে শুরু আর করে এমনি তুমি একদম গজলই কন্টিনিউ। করো তো ওখানে? গজল, হুম, গজল হুম। পুরোনো গান সব মিলিয়ে সব হ্যাঁ, জায়গায় আবার পিওর গজল, শুধু গজলই শুনবে, গজলই শেষ। হুম, আবার হুম। কিছু, কিছু জায়গায় গজল, পুরোনো গান একসাথে হুম, হুম, মিক্স হুম। করে। মিক্স করে। এই যে তুমি দেশে বিদেশে বিভিন্ন স্টেজে তো তুমি পারফর্ম করেছো। এই স্টেজে পারফরম্যান্স এর এক্সপেরিয়েন্সটা কেমন হয়? মানে স্টুডিও রেকর্ডিং তো একরকম। ওটার হ্যাঁ, একটা আলাদা হুম, এক্সপেরিয়েন্স। হুম। মানে তুমি কিভাবে ওটাকে আলাদা করো? মানে পুরো তো আলাদা এক্সপেরিয়েন্স হয়। স্টেজে কি আমি ৩ ঘন্টা নিজেই গাই একা। হুম, আমার হাইয়েস্ট মরিশাসে আমি ৫ ঘন্টা গিয়েছিলাম। এত একসাথে। রিকোয়েস্ট এত, আর আমার একাই সিঙ্গার ছিলাম। তো স্টেজে কি হয় না যে অডিয়েন্স কি চাইছে, অডিয়েন্সকে একটু জমানো, হুম, হুম, তাদের নাচ করানো, এই জিনিসগুলো, হুম। নাচের গান কিছু গাওয়া। কিছু, কিছু জায়গায় মেলোডি গান বেশি পছন্দ করে। কি, কি মেলোডি গান বা সিলেকশন এর উপরে খুব মানে ডিপেন্ড করে। অডিয়েন্সকে বুঝে তুমি গানগুলো সিলেক্ট সিলেকশন করছো। গুলো আমি হুম, হুম, সেইভাবে হুম। করি। মুসলিম আ বিয়ের কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে obviously তারা সুফি আর গজলটা বেশি করে হুম, করবে। শুনবে। একটু হুম, নাচের সুফির গান, একটু হুম, যেমন মেরে রশ কে কামার এরম টাইপের। হ্যাঁ, তো মানে ছোটবেলা থেকে শো করতে, করতে বিরাট এক্সপেরিয়েন্স। হুম, এখন যেমন সিঙ্গাররা কি একা পারবে না পুরো ৩ ঘন্টা চালাতে। তারা হুম, ৫ টা সিঙ্গার মিলিয়ে ৩ ঘন্টা হুম, চালাতে হুম, পারে। এবং তাদের মধ্যে সেই এক্সপেরিয়েন্স নেই। তাদের একটা সিলেকশন করে দেওয়া হলে এই কটা গান বেশ এই কটাই হুম। গাইবে। কিন্তু তা একটু সিচুয়েশন ওয়াইজ নাচিয়ে চেঞ্জ দিল এ করা দিল, বা হ্যাঁ। কিছু হ্যাঁ। কিন্তু ছোটবেলা থেকে আমি যেভাবে শো করেছি ওমপ্রকাশ বিন্দ্রে, খুব নামকরা গজল হুম, সিঙ্গার, উনার সাথে শো করে, করে আমি যে অবজার্ভ গুলো করেছি যে সিলেকশন অনেক বড় ব্যাপার। হুম, হুম। আর দ্বিতীয়ত হচ্ছে একটা গানের পর এবার কি গাইতে হবে? হ্যাঁ, এবার অডিয়েন্স কি চাইছে, তাদের হ্যাঁ। মুড কি আছে, সেই বুঝে সেইভাবে সিলেকশন দেওয়া। এগুলো এক্সপেরিয়েন্স এর উপর ডিপেন্ড করে। রিকোয়েস্টও আসে তো প্রচুর প্রচুর রিকোয়েস্টও রিকোয়েস্ট আসে। আসে। হ্যাঁ, প্রচুর, হ্যাঁ। প্রচুর। একদম। তুমি তো আ অনেক সম্মান পেয়েছো। হ্যাঁ, তোমার অনেক। কাজের সত্যিই তোমার কাজই এমন, এত দিকে ছড়ানো তোমার কাজ। হুম, সেখানে তো তুমি বাংলা থেকে গৌরব সম্মান পেয়েছো। হ্যাঁ, তারপর তুমি তো আ তোমার মিউজিক ডেবিউ যেটা নন ফিকশন যেই ক্যাটেগরিতে তুমি হুম। আ নিবাতে, সেখানেও তোমার হ্যাঁ, তো জিমা গ্লোবাল জিমা মিউজিক গ্লোবে অ্যাওয়ার্ডে মিউজিকে তোমার নমিনেটেড একটা হচ্ছে। নমিনেট অ্যাকচুয়ালি কি হয়েছিল। এটা ঈশ্বর পুরো করেছে। কারণ কোনোদিন কোনো অ্যাওয়ার্ড ফাংশনে কিন্তু আমি দেখিনি যে অ্যালবাম হুম, অ্যাওয়ার্ডই হতে। অ্যাওয়ার্ডই হতে হ্যাঁ, এটা হ্যাঁ। কিন্তু একদম মিরাকেল ছিল। ওই বছরই, একটা অদ্ভুত ব্যাপার। ওই বছরই আমার 'এহসাস প্যার কা' লঞ্চ হয়। আমার ৯ টা গজল অ্যালবাম পরপর হুম, বম্বে থেকে রিলিজ হয়েছে। তো তার মধ্যে 'এহসাস' ছিল সবচেয়ে বিগ বাজেট প্রজেক্ট হুম, হুম, এবং সুস্মিতা সেন লঞ্চ করে। এবং এই প্রজেক্ট জিমাতে যাবে এটা আমি ভাবতেও পারিনি। চলে গেল। তারপরে জিমাতে নমিনেটেড হয়েছে অ্যাজ এ অ্যালবাম হিসেবে ওই হুম। সময়। যেহেতু তুলসী কুমারের অ্যালবামও ছিল হ্যাঁ, সেই হ্যাঁ। সময়। তুলসী কুমারের তুলসী অ্যালবামও ছিল। কুমারের হ্যাঁ। একটা ডিভোশনাল ছিল। হুম, তাই সেই জন্যই হয়তো তারা ভেবেছিল অ্যালবাম না দিলে তুলসী কুমার পাবে না। এরকম একটা ওদের পলিসি ছিল। তা সেই সময় অ্যালবাম ক্যাটেগরি যখন হলো তখন ৩৬২ টা অ্যালবাম জমা পড়ে। হ্যাঁ, হ্যাঁ। পুরো বম্বে থেকে। মানে ইউনিভার্সাল থেকে, এইচএমভি থেকে সব জায়গা থেকে। সেখানে আ ৭ টা অ্যালবাম সিলেক্ট হয়, নমিনেশন নমিনেশন। সেখানে আমার গজল তোমারটা অ্যালবাম ছিল। থাকে। স অনেক মানে বড় ব্যাপার। বড় এবং পাওয়া। জগজিৎ জি, গুলজার জি জুরিতে ছিলেন। হুম, হুম, যারা গজলকে চুজ করার জন্য ওনাকে জুরিতে রেখেছিলেন। আরো হুম, অনেকের গজল জমা পড়েছিল। হুম। তার মধ্যে উনি আমার গজলটাকে চুজ করেন। গজল অনেক। সিঙ্গার হিসেবে তুমি মানে কাকে দেখো? মানে কার গান তোমার শুনতে ভালো আমার লাগে? সবচেয়ে, আমি যেটা আইডিয়াল মনে করি, আমার আইডিয়াল জগজিৎ সিং জি, মেহেদী হাসান জি। আর লেডিস এর মধ্যে সবচেয়ে আমার চিত্রা সিং জি। সত্যি এরা দুজন মানে আমি ওনাদের গজল জগজিৎ সিং, শুনে, শুনে চিত্রা বড় সিং হয়েছি ছোটবেলা একদম। থেকে। আর শুনলেই আমার চোখে জল চলে আসতো। হুম, মানে এমন একটা সুর, এমন একটা প্রজেক্ট, এমন একটা সাবজেক্ট এটা, যেটা মন থেকে ভালো না বেসে আমি ভালোবেসে এগিয়েছি। এই না যে আমাকে সাকসেস পেতে হবে, এক্ষুনি পেতে হবে। এখনকার যে হুম। সিঙ্গাররা তাড়াতাড়ি সাকসেস পেতে হবে। হ্যাঁ। আমি যাই গাই না কেন সাকসেস পেয়ে যাই এবং তাড়াতাড়ি। গানগুলো ওইজন্য ওইভাবেই চুজ করা হয়। হ্যাঁ, হ্যাঁ। ধুম ধাড়াক্কা হলো, হুম, একবার একটু নাম হয়ে গেল, কিছু বিদেশ শো হলো, কিছু হুম, ভালো এই হলো, তারপর ব্যাস শেষ। হুম, হুম, তো আমি সেটা না। আমি ভেবেছিলাম গজলের দুনিয়ায় একটা বড় জায়গা করব। তাতে যদি দেরি হয়, দেরি হবে। কোনো অসুবিধা নেই। আমি জিনিসটাকে ভালোবেসে এগিয়েছি। হুম, যেকোনো জিনিসকে তুমি যদি ভালোবেসে এগোও, সে হুম, হুম। তোমাকে একদিন
রেজাল্ট দেবেই দেবে। একদমই তাই। এখন সেই ভালোবাসাটা নেই। বা মানে যেই শিল্পের সঙ্গেই হুম, তুমি যুক্ত হও না কেন, তার হুম, সঙ্গে একটা আত্মিক যোগ, হ্যাঁ, একটা যে যেরকম ভালোবাসাটা পপ কিন্তু গাইছে, সে ভীষণ দরকার। পপকে ভালোবাসে, সেই জন্য একদম। গাইছে। হুম, হুম। তা সেই ভালোবাসাটা থাকতে হবে। শুধু সাকসেস পাবো বলে এই সাবজেক্টটা নিচ্ছি অথচ তার প্রতি ভালোবাসা নেই। আমি শুধু সাকসেসের জন্য নিচ্ছি। তাহলে হুম, সেটা বেশিদিন টিকবে না। টিকবে না। একদমই তাই। সেইটাই। হ্যাঁ। এই যে তোমার অ্যালবামের কথায় যখন এলাম, হুম, তখন তোমার তো ৮০০ রও বেশি অ্যালবামে তুমি গেয়েছো। হ্যাঁ, হ্যাঁ, তোমার এই অ্যালবামের মধ্যে তোমার খুব কাছের অ্যালবাম, বা তোমার কাছে তো সবগুলোই তোমার ভালোবাসার জায়গা। হুম। তবুও হয় না যে কোনগুলো কাজ করেছো, সেই এক্সপেরিয়েন্স যেখানে তোমার আমার অন্যরকম কিছু? যেমন অনেক বড় শায়ের পুলকদার পরে নকশ লালপুরিজির সাথে কাজ করেছি আমি। সোচতে সোচতে খুব হিট অ্যালবাম হয়েছে ওতে। এবং উনি যে আমার জন্য লিখবেন আমি ভাবতে পারিনি। উনি মদন মোহনের ডান হাত ছিলেন। হুম, হুম, আর সব লতাজির জন্য লিখেছেন। হুম, একটাই উনি যে গজল লিখেছিলেন জগজিৎজির জন্য। অনেক পুরনো একটা দরার বলে একটা হুম, সিরিয়াল আসতো। যেখানে হুম, হুম, হুম। জগজিৎজি গেয়েছিলেন রিश्तों হ্যাঁ, में হ্যাঁ, दरार आए। সেটা কিন্তু হ্যাঁ, নকশজি লিখেছিলেন। হ্যাঁ। তো নকশজি বলেছেন हम जगजीत के लिए लिखे थे হুম, और लता के लिए लिखे हैं जिंदगी भर। तो एल्बम तो हम कभी किसी के लिए लिखे नहीं। आप बच्ची की आवाज़ सुनाइए, अगर मुझे पसंद आए तो हम ज़रूर लिखेंगे। হুম, তো আমার এহসাস শুনে এত ভালো লাগে, तो सतीश जी को फ़ोन করে বলে हम इस बच्चे के लिए लिखेंगे। হুম, कितने दिन जिएंगे पता नहीं पर ये मेरा पहला और आखिरी एल्बम होगी। হ্যাঁ, সোচতে সোচতে এত ভালো উনি লিখেছিলেন এবং উনাকে ধরে ধরে নিয়ে আসা হন। হুম, বসেন, অনেক বয়স হয়ে গেছিলেন। তো উনি এখন বেঁচে আছেন কিনা জানি না, আমি জিজ্ঞেস করিনি। তো উনি বসে বসে আমার রেকর্ডিং শুনছেন, আমাকে আশীর্বাদ করেছেন যে দেখো সোচতে সোচতে তোমার ইয়াদগার একটা, সত্যি মানে এত ভালো উনি লিখেছিলেন। কমার্শিয়াল ভেবে উনি এত বয়স হয়ে গেছেন, তখনও যে লিখছেন মানে ওই যুগ ভেবে যে লিখেছেন, হুম, মানে হুম, সাংঘাতিক, মানে ভীষণ ভালো। এবং হেনার রাজ কাপুরের ফিল্মের যে पंख लगा के হুম, उड़ হুম, जा, যে চিঠি এ पंख হ্যাঁ, হ্যাঁ, लगा के उड़ जा উনি লিখেছিলেন। তো উনার ওই গানটা নিয়ে বলেছে আমার ভীষণ পছন্দের গান আপনি লিখেছিলেন। লতাজির জন্য তো আপনি হ্যাঁ, এত লিখেছেন। তো আমি খুব লাকি যে এত বড় শায়েরের সাথে আমি কাজ কাজ করেছি। করেছো। তারপর মুনাবার রানা, উনিও মারা গেছেন ২০২৪-এ। বিশাল বড় মুশায়রাতে ওনার নাম, বিশাল বড় পোয়েট উনি। উনি আমার অনেকগুলো গান ওনার এতে আমি গেয়েছি। তো ভালো, ভালো শায়েরের সান্নিধ্য আমি পেয়েছি। কারণ ভালো শায়ের যদি না হয় তাহলে গজল কিন্তু মানুষের ভালো লাগবে ভালো না। লাগবে না। নামকরা কথাগুলো তো শায়ের ওখানকার, লেখা হ্যাঁ, ওয়ার্ড সেরকম না গুলো তো হলে ওখানে ভালো খুব লাগবে না। ইম্পোর্টেন্ট। হ্যাঁ, তা এই অ্যালবাম, এই যে ভালো, ভালো শায়েরদের সাথে করেছি, এটা আমার খুব, আমি মনে করি আমি খুব ভাগ্যবতী যে আমি ওনাদের সান্নিধ্য সান্নিধ্য পেয়েছি। পেয়েছো। সেই। সেই। আর তুমি তো প্রচুর গায়কদের সঙ্গে, মানে ইন্ডিয়ার স্বনামধন্য গায়কদের সঙ্গে তুমি কাজ করেছো। হ্যাঁ। সেই অভিজ্ঞতা যদি বলো, কুমার শানু শানুদের বলো, সাথে প্রচুর গান, রূপকুমার রাঠোর, বিনোদ জাভেদ আলি। রাঠোর, রূপকুমার রাঠোর, জাভেদ। হুম, জাভেদ এর আগে আমার সাথে এই শুধু আমার গানেও একটা ডুয়েট গান আছে জাভেদের সাথে। তার আগে গজল, তার সাথে আমার কমার্শিয়াল গানও আছে। তারপরে জুবিনের সাথে আমি গেয়েছি। হুম, জুবিন মারা যাওয়ার পরও আমি ইন্টারভিউ দিয়েছি। ওর সাথে লাভ স্টোরি ফিল্মে হুম, গিয়েছি। হুম, তো অনেক, অনেক গিয়েছি। তারপর আর উদিত ভাইয়ের সাথে গিয়েছি। তো অনেক আর্টিস্টের সাথে গেছি। ডুয়েটে যখন হয় তো ভালো, ভালো আর্টিস্ট আসে। আমাদের এখানকারও অনেক নতুন আর্টিস্ট আছে হুম, যাদের সাথে আমি গিয়েছি। তো আমার খুব ভালো লেগেছে যে, কেন গানের যখন জগতে আ আস্তে, আস্তে এগোই তখন সবার সাথেই দেখা হয়, সবার সাথেই গান হয়। হুম, হুম, কম বেশি সবার সাথেই হয়। তা ডুয়েট হয়তো আমার জীবনে একটু কম হয়েছে, সোলোই বেশি হয়েছে। হুম, হুম। তবে যাদের সাথেই ডুয়েট গেছি তারা খুব ভালো এবং তারা সব স্বনামধন্য খুব ভালো গায়ক। আমার খুব ভালো লেগেছে। রাশিদ খানজির সঙ্গেও তোমার রাশিদ কাজ হয়েছে। খানজির সাথে হুম, আমার খুশবু, হুম, যেটা রিলিজ হবে এখনো পর্যন্ত একটু প্রবলেম চলছে ডিরেক্টর প্রোডিউসারদের মধ্যে। ওরা কি করবে আমি জানি না। তবে খুশবু খুব ভালো ফিল্ম হয়েছে। এডিটিং, ডাবিং টোটালি কমপ্লিটেড। এখন শুধু ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিক করবে, রিলিজ করবে, এই দুটো এই কাজ। অপেক্ষা। হ্যাঁ, এখন কি করবে সব ইন্ডাস্ট্রিতেই জানেন বেশিরভাগ প্রোডিউসার ডিরেক্টরদের মধ্যে আদায় কাজ কলা থাকে। তাদের মধ্যে সবসময় ঝগড়াঝাটি। তা কখনো প্রোডিউসারের কাজ এই, হয়তো সে একটা কিছু সাজেশন দিল, হুম, ডিরেক্টর পছন্দ হলো না, না এটা ঠিক না। আবার হুম, ডিরেক্টর কিছু বলে তো প্রোডিউসার। তো সেই ভেতরেই রয়েছে এখন ছবিটা। ছবিটা কি হবে এখন
ঠাকুরের উপরে। হ্যাঁ, অবশ্যই ওটা মুক্তি পাবে এবং আমরা আবার নিশ্চয়ই। দেখতে পাবো। তোমার হ্যাঁ, এই শুধু আমার গান যে ছবির কথা বলছিলাম, ওটাতে তুমি লিখেছো তো হ্যাঁ। গল্পটা? অ্যাকচুয়ালি কি এই গল্পটা আমার মাথায় অনেকদিন ছিল যে একটা যদি গান ওরিয়েন্টেড ফিল্ম হয়, আমি এরকম একটা ফিল্ম করব আমার হুম, প্রোডাকশন থেকে এই ভেবে রেখেছিলাম। তারপর যখন শঙ্করদা এলো আমাকে ফিল্মটার জন্য বলল যে আমরা কোনো হিরোইন নেবো না, আমরা একদম রিয়েল সিঙ্গারকে এখানে হুম, তুমি তো হিরোইন সিঙ্গার সেই হ্যাঁ, জন্য কোনো অসুবিধা নেই, তুমি এখানে অ্যাক্টিং করো। একদম লিড হিরোইনের টোটালি গান ওরিয়েন্টেড ফিল্ম, এরম এরম গল্প। তো গল্পটা আমার ভালো লাগেনি, গল্পটার মধ্যে কোনো ইয়ে নেই, কোনো একটা অ্যাট্রাকশন নেই। তখন আমি বলি যে আমি একটা গল্প বলি গানের ওপরে, আপনারা দেখুন যদি মনে হ্যাঁ, হয়। তো আমি যখন গল্পটা, আর আমার গল্প বলার টেকনিকটা একদম স্ক্রিপ্টের মতন হয়। হুম, এরম, এরম এক্সপ্রেশন হ্যাঁ। সবকিছু দিয়ে। তোমার তো কথা বলার মধ্যে একটা এক্সপ্রেশন আছে কিন্তু। অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা হয়তো আমার হ্যাঁ, রক্তে ভেতরেই আছে। ওটাও আছে। যেহেতু আমার মাসিও অ্যাক্টিং করতো যাত্রাতে সেই সময় হয়তো, সেইজন্য হয়তো হেরিডিটি অনেক সময় হ্যাঁ, থেকে যায়। ওদের খুব পছন্দ হয় গল্পটা। বলে, "তো দারুণ গল্প, একদম অদ্ভুত ধরনের গল্প। ভীষণ এইটাই করবো আমরা। হ্যাঁ, এটাই স্ক্রিপ্ট করতে দেবো।" তখন ওটাই ওরা স্ক্রিপ্ট করতে দিল। বলল যে, "গল্পেতে তোমার নাম।" যে আমি, "না, না, জেনিভা রায়ের নাম দিও না। হুম, আমার যেটা অফিসিয়াল নাম রুম্পা রায় দাও।" কারণ খারাপ লাগে আমি জেনিভা রায় আবার আমি লিখছি, একটা কিরকম লাগে। তো, রুম্পা রায় ওরা দিয়েছিল। এ শুধু আমার গান, পুরো একটা সিঙ্গার ওরিয়েন্টেড গল্প। যে হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়, গলা চলে যায়, কথা বলতে পারে না। হঠাৎ আবার ফিরে আসে মানে গলা। তারপরে একজন রিচ ফ্যামিলির ছেলে, যে তাকে মানে হিরো যে খুব ভালোবাসে। কিন্তু একটা নরমাল চাকরিজীবী ছেলে হয়ে পাশে গিয়ে দাঁড়ায়। ওকে চিনতে পারবে না। হুম। এবং ওই পেছন থেকে কিন্তু ওর গান, ওর অভিনয় টোটালি মানে ওর রেকর্ডিং টোটাল সবকিছুর জন্য ওই টাকা দিচ্ছে। কিন্তু ও জানতে জানতে পারছে না। পারছে না। কারণ ওর গলা যখন আবার ফিরে আসে তখন ওকে ইন্ডাস্ট্রিতে আর কেউ নিতে চাইছিল না। হুম, যে তোমার টাইমটা চলে গেছে। হুম, হুম, এখন আবার একটা অ্যালবাম করতে গেলে হিট হবে কি হবে না হুম। এরকম। তো ও কিন্তু হেল্প করে। আচ্ছা ও এরকম গল্পটা। ভেতর থেকে, সব ওর ডাক আসছে। ও বুঝতে পারছে না ওর কে ডাক আসছে, করছে? কে করছে। হুম। লাস্টে গিয়ে জানতে পারলে আবার মিল হয়ে যাচ্ছে। তো এটা একটা খুব মানে একটা অন্যরকম গল্প ছিল। হুম, তা সেইজন্য ওদের পছন্দ করার জন্য আমি এই শুধু আমার গান ফিল্মটা করি। আমার খুব পছন্দের ফিল্ম এটা। একসঙ্গে গল্প, গান, অভিনয়। আর কি চাই? একসাথে। আবার একটা গল্প আমি সিলেক্ট করেছি যেটা আমরা ফিল্ম করব খুব হুম, তাড়াতাড়ি। হুম। সেটাও গজলের উপরে, গানের উপরে। সেটাও একটু অদ্ভুত ধরনের গল্প। সেটা যখন রিলিজ হবে তখন এখন বলব না, না সিক্রেট। নিশ্চয়ই। তখন আবার আমাদের শুনতে হবে। হ্যাঁ, সিউর, অবশ্যই। সিউর। তোমার আমরা যেমন বাংলা ছবির কথা বললাম, সেখানে তুমি তো হিন্দি সিনেমাতেও আ গান করেছো। হ্যাঁ, হ্যাঁ। সেখানে 'খতরনাক মঞ্জিলের' কথাটা হ্যাঁ, যদি আমি একটু হিন্দি বলো? সিনেমায় ১ম একটা কাজ করেছিলাম, গান গেয়েছিলাম 'মোহাম্মদ জিন্দাবাদ' হুম, আর 'কিউঁ ইয়ে कसक'। হুম, হুম, তো ওটা হয়েছিল ভোজপুরি ফিল্ম ছিল, ভোজপুরি হিন্দি। হুম। তো ভোজপুরি ফিল্মে আমি অনেকগুলো গেয়েছি। কিন্তু হিন্দি একদম মানে আ এই ক্যাটেগরি খুব ভালো ফিল্ম, হরর ফিল্ম 'খতরনাক মঞ্জিলে', ওতে আমি গান গেয়েছি এবং ওটা খুব বিরাট করে ওরা রিলিজ করেছে, বিগ বাজেটের ফিল্ম। যে আমার সাথে ডুয়েট গেয়েছিলেন মিস্টার আজাদ। তো মোহাম্মদ আজাদ আজ বেঁচে নেই। দেখো হাসি ক্যা রাত হ্যায়, उस पे हंसी मुलाकात है, हम तुम अकेले हैं रात में, उस पे जवानी भी साथ है, आ जा इधर न न लगता है डर, आ जा इधर न न लगता है डर, अरे डरने की इसमें क्या बात है, देखो हंसी क्या रात है, इसमें हंसी मुलाकात है। কি মিষ্টি গানটা। খুব সুন্দর গানটা। রোমান্টিকও একটু, আবার একটু মিষ্টি আর তার মধ্যে সাসপেন্সটাও আছে আবার। হ্যাঁ, মানে যে কি সাসপেন্স হতে হচ্ছে, পারে, কি হরর হতে হচ্ছে, হ্যাঁ, তার হ্যাঁ। মধ্যিখানে কিন্তু রোম্যান্স রোমান্স চলছে একটা চলছে, হ্যাঁ, দারুণ। সব মিলিয়ে দারুণ মিষ্টি একটা গান। এই গানের কথাতেই যখন এলাম, তোমার সেই 'মালা বদল' ছবির কথা কিন্তু ভীষণ মনে পড়ে। ওই হ্যাঁ, যে সেই গান মানে যেটাতে এখন মানে প্রচুর রিলেও আমরা এই গানটা দেখতে পাই। আমরা একদম। কি সেই গানটার ২ লাইন শুনবো? নিশ্চয়ই। হুম, সামনে সাগর, অথই সাগর, যেন আমার মন, কেন তোলে ঢেউ, কেন ভেঙে দেয়, জানি না তার কারণ, সামনে সাগর,
না তার কারণ। অপূর্ব, সত্যি ভীষণ সুন্দর গান, যতবার শুনি ততবারই ভালো লাগে এই ততবার গানটা, সত্যি তাই, শুনতে এত ইচ্ছে করে। রিলস, আর তুমি তখন লাখ কি লাখ ছোট্ট রিলস। একটা বাচ্চা মেয়ে একটা, আর এত ছোট এত এত ছোট। ছোট যখন হুম, মানে সঞ্জীবদা আমাকে, আমি একটা গিটার নিয়ে পোজ এরকম হ্যাঁ, দাঁড়িয়েছি, সঞ্জীবদা আমার কোলে তুলে নিচ্ছে, মনে হচ্ছে একটা বাচ্চা মানে মেয়ে করে, একদম। সবাই মানে হাসছে আমাকে। তুমি তখন স্কুলে? হ্যাঁ, তখন স্কুলে পড়ি, খুব ছোট তখন। আর মানে মালাবদল হয়ে যাবার প্রায় ১.৫ বছর, ২ বছর পর ছবি রিলিজ রিলিজ হয়। হ্যাঁ, করেছে, হ্যাঁ। মানে মধ্যিখানে খুব সমস্যা হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমি দেখেছি একটা জিনিস, যেকোনো সাকসেস প্রজেক্টে প্রচুর বাধা আসে। হুম, যে প্রজেক্টে তোমার বাধা আসবে না, সেটাতে তুমি সাকসেস হয়তো পাবে না। এটা আমি জীবনে এক্সপেরিয়েন্স আমার। যেটাতে সাংঘাতিক বাধা, মানে এমন বাধা হচ্ছে না, কবে হবে, কবে হবে, এই যে একটা হুম, মানে সাংঘাতিকভাবে একটা মানে তেষ্টা, যেমন যে কেন হ্যাঁ, হচ্ছে না বাবা, কবে হবে, কেন মানে এরকম ওটা হচ্ছে, চাই এরকম আর হচ্ছে, কি। এই হ্যাঁ, 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 চাই। হ্যাঁ। এইটা যখন থাকবে না, প্রচন্ড বাধা আসবে। আমি দেখেছি আমার যে কটা প্রজেক্টে বাধা এসছে, সে কটা প্রজেক্টে আমি মানে বিশাল নাম করেছি। হুম, আর যে কটা প্রজেক্টে সেরকম কোনো বাধা আসেনি বা স্মুথলি কিছু হয়ে হলে যাচ্ছে। স্মুথলি বেরিয়ে গেছে, হুম, খুব একটা বেশি যে সেই রকম যে একটা বিরাট ব্যাপার, সেরকম কিন্তু আমি অনুভব মানে ভগবান করিনি। আমাদের পরীক্ষা করে নেন বোধহয় যে আমি দেখেছি, কেন কিছু না দেওয়ার আগে প্রকৃতি কিছু নেয়। হুম, তোমার ধৈর্য, হুম, তোমার ডিপ্রেশন, তোমার চিন্তা, তোমার কষ্ট, তোমার এই জিনিসগুলো প্রকৃতি চাইবে। তুমি যত দিতে পারবে, প্রকৃতি তারপর যে রেজাল্টটা দেবে। আজ কিন্তু মালাবদলে যেরকম আমার বাধা এসেছিল, এহসাস প্যার করতে ওরকম বাধা সাংঘাতিক। আমি ডিপ্রেশনে হুম, চলে গেছিলাম বোম্বেতে, হুম, যে স্পন্সররা এত দেরি করছে, দেরি এই করছে। করছে, হচ্ছে না, এই করছে, মানে এরকম একটা। আর মানুষ, সিঙ্গার বলো, আর্টিস্ট বলো, যে কোনো কাজের লোকেরাই যদি একটু কাজ দেরি হয় না, আমরা খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যাই, হুম, খুব তাড়াতাড়ি খুব চিন্তা ভাবনার মধ্যে চলে যাই, না কি হবে হবে। হুম, কিন্তু যখন ওটা হয়, এর প্রমোশন স্টার্ট হয়, তারপরে যখন জিমাতে যায় না, স্যাটিসফ্যাকশন। তখন আমি ভাবি যে হুম, ইউনিভার্স কিন্তু কিছু দেবে বলেই আমার থেকে ওগুলো একদম, নিয়েছিল। একদম। একদম, যে একদম। তুমি তোমার ওই পেশেন্স, তোমার ওই ধৈর্যটা হ্যাঁ, মানে যেন পরখ করে দেখলেন আরকি, একদম, এরকম মনে হয়। একদম, একদম। সত্যি। আমার এই বছরে ৭ টা গজল অ্যালবাম রিলিজ হয়েছে। তার মধ্যে কিন্তু এই গজলগুলো কিন্তু আমার ২০২২ এ রেকর্ডিং হয়। সেগুলো কিন্তু আমার ২ বছর মোটামুটি থেমেছিল। যার জন্য হুম, আমি খুব আশাবাদী যে, যেহেতু ২ বছর এটা রুকে ছিল, হুম, কিছু তো বাধা হুম, এসছে। হুম, হুম, সুতরাং এই গজলগুলো কিন্তু একটা বিরাট জায়গা পাবে। জায়গা পাবে। নিশ্চয়ই। তুমি এত কিছু করে নিজের যখন প্র্যাকটিস করার টাইমটা তুমি কখন বার করো? মানে কখন করো নিজে? প্র্যাকটিস খুব একটা রেওয়াজ হয় না। যেটা তোমার, বেশিরভাগই তো হুম, গান গাইতে, গাইতে প্র্যাকটিস তোমার হয়। রেওয়াজ হয়ে যায়। ওস্তাদজি বলে সবসময় যে রেয়াজ করতে হবে এরকম না। কথা, তুমি গান গাও। ২ টো গান গাও, তাতেও তোমার রেয়াজ হয়ে যায়। রেয়াজি হচ্ছে হুম। সেটাই, হ্যাঁ, তা হ্যাঁ। সেইভাবে করি। আর গলাটা রেস্ট বেশি দিই। কারণ একটা মেশিনকে তুমি যদি বেশি চালাও, একটা হ্যাঁ। সময় গিয়ে কিন্তু সে একটু প্রবলেম করবে। আর এত সেইজন্য ঘন্টার তোমার একেকটা শো যায়। হ্যাঁ, আর হুম, আমি খুব হাই পিচে গাই তো, হুম, আমি হুম, নিচের পিচে গাইতে কোনো অসুবিধা হয়। হুম, হুম, আমি যখনই গাই হাই পিচে। হুম, আমার গানগুলো একটু হাই পিচ হলে ভালো হয়। হ্যাঁ, আমি সবসময় হাই পিচে গাই। যার জন্য না আমার গলাটা রেস্ট একটু খুব রেস্ট দরকার, দরকার। ভীষণ হুম, দরকার। হুম, আর আমি খুব ঘুমোতে ভালোবাসি। হুম। আমি ঘুমাই, সকালবেলা কোনো কাজ না থাকলে চান-টান করলাম, ঘুমিয়ে পড়লাম। একদম। আর এটা তোমার শীতকালে ছুটির দিন। হ্যাঁ, যদি ছুটির কাজ দিনে না মানে থাকে, ভালো করে কাটানোর আমি এটাই স্নান টাইম। করব, ফোন সাইলেন্ট, হুম, ঘুম। হুম, হুম। তারপর বিকেলবেলা আমার যত কাজ মানে সেকেন্ড সেকেন্ড হাফে। হাফে। আমি হুম, সকালবেলাটা কেন পাই না, সকালবেলা আমার এনার্জি আসে না হুম, হুম, খুব একটা। হুম, হুম, যেতে হলে যেতে হয়, তখন হুম, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই এনার্জি, ওই যে একটা হুম। চার্মনেস, ওইটা আমার সেকেন্ড হাফ। অনেকে অ্যাস্ট্রোলজাররা বলে যে মিথুন রাশি যেহেতু আমি, যে মিথুন রাশিরা সবসময় সেকেন্ড হাফ অন্ধকার পছন্দ করে। পছন্দ করে। ও! সন্ধ্যে থেকে হুম, পছন্দ করে। আর এটা কিন্তু আমি নিজের মধ্যেও দেখেছি। দেখেছো। যতগুলো মিথুন রাশি দেখবে, হ্যাঁ, বিকেলবেলা সন্ধ্যেবেলা হলে বেরোবে, এনার্জিটা চলে এলো। এনার্জি চলে হ্যাঁ, এলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সারাদিন কিন্তু বেরোবে না, করবে না, হুম, রেস্ট নেবে। হ্যাঁ। সন্ধ্যেবেলা তাদের বিরাট চার্জ তারা। তোমার কথা তো মানে মনে হচ্ছে না থামুক আরকি। আমরা শুনতেই প্রচুর, থাকি। মানে প্রচুর। কোন দিকের গল্পটা ছেড়ে কোন দিকের গল্পটা শুনবো এরকম মনে হচ্ছে। অভিনয়ের গল্পটা একটু শুনে নিই। না এবার একটু গানের গল্প শুনে নিই এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমার তো অনেকগুলো গজল আসছে। এখন হুম, সবে অডিও রিলিজ হলো। ২০২৫ এ টোটাল অডিও রিলিজে আমি বলেছি করার জন্য। হুম, ২৬ থেকে এবার ভিডিও হবে, তার হুম, ক্যাম্পেইনিং হবে। তারপরে আমার একটা ভালো বাংলা অ্যালবাম 'পিঞ্জর', যেটাও অডিও রিলিজ করে হুম, হুম। রেখেছি। যেগুলো ভিডিও হবে, রিলিজ হবে। এখন মানে টোটাল ২৬ থেকে আমার সব গানই ক্যাম্পেইনিং হবে। আচ্ছা। তবে অভিনয় যদি বলো, তো অভিনয়ে আমরা একটা বাংলা ফিল্ম সিলেক্ট করেছি। স্টোরি।
যেটা আমরা করব, কারণ ফ্যান্সরা চাইছে যে আমি আর একবার লাস্ট একটা ফিল্ম করি। তা একটা ফিল্ম আমি হয়তো করব সেটাই বাংলা। ভাবছিলাম যে হ্যাঁ। বড় পর্দায় কি তোমার দর্শকরা হুম। তোমাকে আবার দেখতে পাবে? হ্যাঁ, আমি বাংলা একটা করব, কারণ খুশবুজো তো হিন্দি, সেটা হুম বাংলা নয়। তা বাংলা আমার বাঙালি ফ্যান্সদের জন্য হুম আমি করব একটা ফিল্ম। আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে, টোটাল আমার মানে এইসব যে কাহিনী করা, হুম স্টোরি কমপ্লিট। এবার স্ক্রিপ্ট শুরু হবে, সবকিছু করে ওটা করব। তার আগে আমার গজলগুলো রিলিজ হবে। ডুয়েট গজল আমি, জাভেদ আলী, আমি, রূপকুমার রাঠোর, এগুলো টোটাল 7টা গজল অ্যালবাম আমার বোম্বেতে হুম এবার টোটাল বড় করে লঞ্চ হবে, হুম এবং 3 ধাপে লঞ্চ হবে। কারণ যেহেতু 7টা 8টা অ্যালবাম, 7টা 8টা গান তো আমি একদিনে লঞ্চ করতে হুম পারবো না, আমাকে 3টে 3টে করে করতে হবে। তা মোটামুটি ধরে নাও 3টে থেকে 4টে লঞ্চিং হবে হুম বম্বেতে। হুম, দিল্লিতে হবে 2টো, কলকাতা হবে একটা। আচ্ছা। তা এটা টোটাল আমরা করেছি, ফাইন্যান্সার যারা আছে তারা টোটাল বাজেট করছে যে আমাদের এতগুলো লঞ্চিং এ কত খরচা হতে হুম পারে হুম এবং হুম কি প্রমোশনে কি কি লাগবে। হুম কারণ টোটাল আমরা ভারতবর্ষ মুড়ে দেবো একদম, মানে শুধু পাবলিসিটিতে। হুম হুম হুম। তা সেরকম না করলে মানুষের অবধি তারা পৌঁছানো পৌঁছবে কি যাবে করে? না। হুম মানুষ যত শুনবে তত ভালো লাগবে, তাদের এত সুন্দর প্রজেক্টটা করেছি। তা টোটাল আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথম আমাদের কাজ হচ্ছে ভিডিওটা করা। ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একদম ঘোড়ার মতো দৌড়বো। একদম একদম। আর আমরা সেই অপেক্ষায় অবশ্যই থাকবো, তোমার ফ্যানরাও তোমার হুম, গান শোনার জন্য এবং হ্যাঁ, তোমার অভিনয়ের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবে। নিশ্চয়ই আসছে বছর যাতে ভালো যায়। হুম আর এই নতুন বছরে অনেক পরিকল্পনা। আমার আরবি অ্যালবামও হবে। আর তার সাথে আমার প্রোডাকশন নতুন শুরু করেছি। সেখানে অনেক কাজ, বাংলা, হিন্দি, গজল সব মিলিয়ে একটা খাজা বাবার উপরে আমাদের অ্যালবাম হুম শুরু হয়েছে। হুম এখনো পর্যন্ত রেকর্ডিং হয়নি। ওটা হবে, এবং বাংলা তো প্রচুর আছে। ব্যাস আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা খুব দরকার। অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সব সফল হোক, তুমি তোমার স্বপ্নগুলোকে ছুঁতে পারো, সেই নিশ্চয়ই। শুভকামনা, শুভেচ্ছা রইলো। আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি, হ্যাঁ? এটা হুম, একটা ঝটপট জবাব, আচ্ছা, কোনো রাইট রং নেই। ওকে, তোমার মাথাতে যেটা আসবে তুমি সেটাই বলবে, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ। চা না কফি? কফি। সোলো পারফরমেন্স না ডুয়েট? সোলো। অ্যাওয়ার্ড পাওয়ার পরে প্রথম কাকে ফোন করতে ইচ্ছে করে? মাকে। পছন্দের গায়ক? পছন্দের নায়ক উত্তম কুমার, তারপরে অবভিয়াসলি বুম্বাদা। আর পছন্দের গায়ক? পছন্দের গায়ক মোহাম্মদ রফি। পাহাড় না সমুদ্র? সমুদ্র। কোনো চিট মিল, মানে এমন কোনো খাবার যেটা ভীষণ খেতে ইচ্ছে করে, ঠিক আছে মোটা হয়ে যাবো যাবো তাও একটু খেয়েই নি আজকের মতো, এরকম কোনো খাবার? আমার গ্রিল বাসা ফিশ খুব ভালো লাগে। কোনো হিডেন ট্যালেন্ট অ্যাক্টিং আর সিঙ্গিং এর ছাড়া? আমি পেন্টিং করতে খুব ভালোবাসি। ছোটবেলা থেকে খুব আঁকতাম। আঁকার উপরে খুব ঝোঁক ছিল। সেটা তো এখন চলে গেছে। হুম, কিন্তু এখনো মনে হয় যে একটু মুড হলে যদি আবার আঁকতাম সুন্দর দেখে। আঁকতে ভালোবাসি। বাহ! মানে কিছু বাদ নেই, মানে কি লেখা, গান করা, অভিনয় করা, তার সঙ্গে আঁকা, মানে আরো অনেক কিছু বেরিয়ে যাবে হয়তো। চিংড়ি না ইলিশ? চিংড়ি। আচ্ছা, এমন কোনো কখনো হয়েছে মানে অডিয়েন্স হোক বা ফ্যান হোক তাদের কাছ থেকে কোনো একটা ক্রেজি কোনো রিঅ্যাকশন? ক্রেজি রিঅ্যাকশন মানে আমার যত আ গানগুলোর নিচের কমেন্টস গুলো আমি পড়ি। হুম হুম তাদের একটাই কথা হচ্ছে, "তুমি আমার ক্রাশ, হুম হুম তুমি আমার এই ছিলে, ওই ছিলে, তোমাকে এখনো খুঁজি আমি।" মানে এরকম ভালোবাসা। হুম। এবং অনেক এরকম পাগল ফ্যান্স আছে, তারা আমাকে মাঝে, মাঝে আমার বার্থডেতে ফুল পাঠায়। তারা প্রচুর ভালোবাসে। আমার গজলকে ভালোবাসে, এবং তারা একটাই কথা বলে যে, "आपसे ज़्यादा आपकी गज़ल से मुझे मोहब्बत है।" ও, এটা তো এটাই এইটা বড় আমার অনেক প্রাপ্তি। বড় কমপ্লিমেন্টস। একদম তাই। একদম। আচ্ছা, জেনিভা রায়ের তো ফ্যানরা জেনিভা রায়ের উপর ক্রাশ রয়েছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তোমার সেলিব্রিটি ক্রাশ? আমার অমিতাভ বচ্চনকে খুব পছন্দ শুরু থেকে। কার অমিতাভের পছন্দ না আমি বিষান্তরা। ভাবি। অমিতাভকে খুব ভালো লাগে। রাজকুমারকে খুব ভালো লাগতো। হুম খুব ভালো করে। ধর্মেন্দ্র আমার খুব ফেভারিট, হুম। এবং এখন মানে সলমান খান খুব ভালো লাগে। একদম। তোমার এমন কোনো ভয়েস টিপস যেটা তুমি ফলো করো? ভয়েস, হুম ভয়েস আমি লতাজিকে ফলো করি। লতাজি, চিত্রা সিং জি, হুম। ওনাকে না, ফলো তোমার করি। এমন কোনো ভয়েসের
টিপস আছে মানে যেটা তুমি ফলো করো ভয়েসের জন্য, ভয়েসটাকে ভালো রাখার জন্য বা কিছু? আ কিছু টিপস যেরকম আছে ধরে নিন কিছু ব্যায়াম আছে আমি হুম। বলতে চাই। জিভ বার করে একটা ব্যায়াম আছে। এভাবে করে জিভ করে জিভটা মানে এখানে এগুলো লাগাতে ভয়েসটাকে হবে। ভালো হ্যাঁ, করার জন্য। এইটা একদম খাদের দিকে হয়। হুম, খাদে রেয়াজ করা যেরকম তেমনি ওই ব্যায়ামটাও কিন্তু খাদের দিকে। হুম, ওই খাদের দিকে এটা করলে কিন্তু গলা খুব ভালো থাকে। হুম। ভীষণ ভালো থাকে। তুমি এত সুন্দর কোনো বিউটি টিপস আমাদের অডিয়েন্সদের জন্য। এটা সবাই বলে। তোমার বয়স কোনদিন ধরা কোনোদিন যাবে না ধরা যাবে লাইফে। না। হ্যাঁ, সেই জন্য বলি এই এটা বিউটি তো আমি সিক্রেট কিছু কিছুটা তো একটা। আমি তো বলব 80% গড গিফটেড। রাইট। কারণ আমি যে দেবীমার সাধনা করি, দেবীমা আমাকে প্রদান করছেন হুম। যে আমার সন্তান আজীবন যৌবন থাকবে। মানে ৯০ বছর বয়স হয়ে গেলেও মনে হবে না এখনো ৩০ বছর। তো সেটা দেবীমার কৃপা, দেবীমার আশীর্বাদ। কিছুটা তো জেনেটিকও থাকে। হ্যাঁ, হ্যাঁ, জেনেটিকও জেনেটিকও থাকে। কিছুটা জেনেটিক থাকে। হুম, ভেতরে ধাতেরও ব্যাপার থাকে। হ্যাঁ, আর আমি কিছুই এমন করি না। হুম, ফেসিয়াল তো আমি করি না যেহেতু মুখে ম্যাসাজ করা কিন্তু একদম ভালো না। আমি কিন্তু অডিয়েন্সদেরও বলি, হুম, ম্যাসাজ খুব জোর ২ মিনিট ৩ মিনিটের বেশি ভালো না। চামড়া কিন্তু ঝুলে যায়। বেশি ফেসিয়াল করবেন না। ফেসিয়াল করলে বছরে ১ বার ২ বার এর হুম, বেশি না। হুম, মুখ ক্লিনজিং রাখুন, ক্লিন করুন হুম, সেটা ঠিক আছে। আর রোজ ফেস ওয়াশ। হুম, রোজ শোয়ার আগে ফেস ওয়াশ করে কিন্তু মুখ পরিষ্কার করে শোবেন। কক্ষনো কিন্তু মুখ পরিষ্কার ছাড়া শোবেন না। তাতে কিন্তু wrinkles পড়ে যাওয়া অনেক আমি মানে ১৬-১৭ বছরের মেয়েদের দেখেছি wrinkles পড়ে গেছে, নিচে হ্যাঁ, ডার্ক সার্কেল হয়ে একদম গেছে। ডার্ক সার্কেল হয়ে কারণ গেছে। তারা সেসব কিছু করেই না। হুম। কিচ্ছু করে না। আমার মনে হয় মুখটা পরিষ্কার করা এবং হাইড্রেটেড মুখটা রাখাটা পরিষ্কার মনে হয় হাইড্রেট রাখতে হ্যাঁ, হবে। এটা খুব ইম্পোর্টেন্ট। খাওয়া-দাওয়া খুব ভালো রাখতে হবে। ডিম রোজ খেতে হবে। এটা খুব ভালো। চুলে কিন্তু হেনা আমি প্রায় করি। আমি কালার, হিট একদম রিজেকশন। আমি যখন শুটিং করেছি, আমার কিন্তু ফলস চুলে আমি সব করতে বলেছি। আমার রিয়েল চুলে একদম না। হুম, আমি রিয়েল চুলে কোন রকম শুধু কোম্ব করে ছেড়ে দিই। আমি হুম, কিচ্ছু দিই না। কোন হিট এসব কিছুই না। আর ফেসে যতটা পারবে জল দিয়ে ধোবে বেশি করে, ফেস ওয়াশ করবে বেশি করে। আর যদি খুব ভালো ক্রিম হয় সেটা লাগাতে পারে কোনো অসুবিধা নেই। আর ভালো মন্দ একটু খাওয়া বা ভালো ভিটামিন খাওয়া, মাল্টিভিটামিন এগুলো খেলে আস্তে, আস্তে ঠিকভাবে কন্ট্রোল করা যায়। সব ব্যাস মেইনটেইন। আমরা কিন্তু ভয়েস ঠিক রাখার জন্য বিউটি টিপস অনেক কিছু কিন্তু আমরা পেয়ে গেলাম। সত্যি ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা একদম বলে। আমারও খুব মানে ভালো আজকের লাগলো। আড্ডাটা মানে না মানে আজকে একদম আড্ডাটা শুধু আমার গান নিয়ে হয়নি। মানে আমাদের যে গতানুগতিক যেসব কথাবার্তা আমার একদম বান্ধবীদের সাথে হ্যাঁ, হ্যাঁ। আলোচনায় সেগুলো ওরকম হয়েছে মনে আমার হলো খুব ভালো হ্যাঁ, লেগেছে। আমার না ওটাই মনে হয়েছিল যে একদম ফরমাল গানের কথা তো তোমার সব্বাই তোমার কাছে সবাই পেয়েই জিজ্ঞেস যাবে। করে। সেম। তোমার ইউটিউবে গেলেই পেয়ে যাবে। সিওর, কিন্তু সিওর। এই যে জেনিভা রায় তুমি হুম, একজন সঙ্গে তো একজন নারীও। একদম। হ্যাঁ, সিওর, সিওর। তো তার একটা নিজস্ব গল্পও যেন উঠে এলো আমাদের আজকের আড্ডা থেকে। একদম, একদম। জেনিভা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ, মন চায় থ্যাংক ইউ। আড্ডায় আসার জন্য একদম, এবং তোমার একদম। স্টোরি শেয়ার করার জন্য। খুব থ্যাংক ভালো ইউ লাগলো সো তোমার মাচ। সঙ্গে কথা আমারও বলে। ভীষণ ভালো লেগেছে। মন চায় আড্ডার তরফ থেকে এই ছোট্ট উপহারটা তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মন চায় আড্ডার সমস্ত দর্শক এবং মন চায় আড্ডার সমস্ত মেম্বার্সকে আমার তরফ থেকে খুব, খুব ভালোবাসা, শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ। কেমন লাগলো আমাদের আজকের মন চায় আড্ডা? আমাদের আজকের আড্ডায় উঠে এলো এমন সব গল্প যেখানে একজন অভিনেত্রী এবং একজন গায়িকা যেন একসাথে তারা কথা বললেন আর সেইভাবেই আড্ডা দিতে দিতে আমাদের আজকের মতো এপিসোড শেষ করবার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী মন চায় আড্ডায় আবার নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন।